লক্ষ্মীপুরের ঘটনা, এটি গতকালকের ঘটনা। আমি লক্ষ্মীপুর ৩ আসনে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল সহ এক ব্যক্তি পুলিশের কাছে গ্রেফতার হওয়ার ঘটনায় আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী দাবি করেছেন গ্রেফতার হওয়া ব্যক্তি জামায়াতের কর্মী। তবে এ অভিযোগ অস্বীকার করে ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন জামায়াতের প্রার্থী। এই বিষয়ে আজকেই তারেক রহমান বরিশালের জনসভায় বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেখতে পাচ্ছি যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আজিজ ভাই, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা গতকালই যখন দেখছিলাম যে ভুয়া ব্যালট সিল ছাপানোর বিষয়টি, নির্বাচনের আগে আগে এই ধরনের ঘটনা কি আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কতটুকু? ধন্যবাদ আপনাকে। কতগুলো জনশ্রুতি ইতিমধ্যেই আছে, কিছু প্রমাণও আছে। ধরেন আমার মোবাইলে ধরাও আছে। ধরেন এই যে পোস্টাল ব্যালট, এটা বিদেশে তৈরি হচ্ছে, এক বাড়িতে জড়ো হয়েছে এবং তারা এটাও কথাবার্তাও আছে, তারা জামাতের লোক এটা সংগ্রহ করেছে। দ্বিতীয়টা হচ্ছে ধরেন এই যে নারী অনেক কর্মীরা গিয়ে এনআইডি চেয়েছে, বিকাশ নাম্বার চেয়েছে। এগুলো কিন্তু ইলেকশন কমিশনও রিকগনাইজ করেছে, তারাও কিন্তু অ্যাকশানে গেছে। যেমন তারা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে ইলেকশনের আগ মুহূর্তে এনআইডি, বিকাশ, নগদ, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের এটাকে আপনার সীমিত করে দিবে এবং আমি শুনছি যে ১,০০০ টাকা করা হবে। তার মানে এটা তাদের কাছে বিশ্বাস হয়েছে। এবং বিএনপির ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান, যিনি স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার, নজরুল খান, এই অভিযোগগুলো দিয়েছেন। তারপরে ধরেন এই বাংলাদেশের রেকর্ডে এত ভোটার ট্রান্সফার, অর্থাৎ ভোটার আপনার এক সেন্টার থেকে আর এক সেন্টারে নেওয়া, এক অঞ্চলের ভোটার আর এক অঞ্চলে নিয়ে আসা, এটাও কিন্তু এই প্রথম। অর্থাৎ ধরেন একটি দল মনে করলো যে আমার এই সেন্টারে আমার 10,000 ভোট কম, তারা ভোটার আপনার অন্য জায়গা থেকে ধরেন বরিশাল থেকে মাইগ্রেশন করে নিয়ে আসলো। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের এটা আপত্তি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাইগ্রেশন, এটা তো খুব কঠিন কাজ। এটা তো ধরেন আপনি এখন ভোটার এক জায়গায় হতে গেলে বাসা ভাড়া, ধরেন ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল ইত্যাদিতে নানান কাগজপত্র দিতে হয় না? এই জন্য কিন্তু অলরেডি ইলেকশন কমিশনের একটা জুনিয়র অফিসার ধরাও পড়ছে। সুতরাং এইটি নিয়ে এখন আবার ধরেন এই যে একটা জামাত কর্মী, এটা তো অনেক সময় অস্বীকার করে। এখন একটি দল বলে, আগের স্টাইল পাল্টে গেছে, একটি দল অমুক করে, একটি দল অমুক করে। ধরেন ঈশ্বর দিতে, আপনি একটা উদাহরণ দেয়, ঈশ্বর দিতে তো দুই বিএনপি এবং জামাতের ভিতরে গোলমাল হয় এবং বন্দুক নিয়ে যে গেছে, বলা হলো জামাত অস্বীকার করছে সে তাদের না, কিন্তু ফাইনালি তো প্রমাণ হয়েছে সে জামাতের কর্মী। সুতরাং এই যে জামাত যে গুপ্ত রাজনীতি করে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই সংশয়টা বেশি করে ধরা পড়ছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন কোনোদিন শিবির আছে জানতাম না, তো ইলেকশন হলো ফুট করে দেখা গেল ছাত্রলীগের হেলমেট বাহিনী শিবির হয়ে গেল। তো তার মানে যতগুলো কাণ্ড ওখানে, যতগুলো অত্যাচার হয়েছে কমন রুমে, ডাইনিং রুমে, সব কিছুর জন্য শিবির দায়ী। এদের তো তদন্ত করা উচিত, তারা কি আসলে ছাত্রলীগের ছিল, তারা কতটুকু অংশগ্রহণ করবে। আর গণতান্ত্রিক যদি বিশ্বাস করেন তাহলে তো গুপ্ত রাজনীতি অ্যালাউ করা উচিত না। তাহলে তো হিল ট্যাক্সে আছে না অনেক নাথান বম, একটা অংশের স্বাধীনতা চায়। আপনার জেএমপি আছে, আনসারুল্লাহ বাংলা টিপ আছে, এদেরকেও দিয়ে দেন রাজনীতি করতে। আর যদি ওরা যদি দেশের জন্য, আপনার গণতন্ত্রের জন্য, যদি আমাদের জন্য থ্রেট হয়, তাহলে জামাত তো এখন গুপ্ত রাজনীতি। আমি তো বারবারই বলি, ধরেন আওয়ামী লীগের সাথে অল্প দিন মিশছে, তারা আশ্রয়ের জন্যে ধরেন শিবিরের পোলাপান যদি ছাত্রলীগে আশ্রয় নিয়ে থাকে, বিএনপির সাথে বহুদিন থাকছে। এখানে বিএনপির ভিতরে তো অন্তত 20% গুপ্ত জামাত আছে। এগুলো তো বিএনপি একটা মধ্যপন্থী দল, এই দল তো থাকতে হবে, কারণ এটা সব
মতাদর্শের লোক এখানে আশ্রয় দিতে পারে। এখানে যদি ধরেন রাশিয়ার লেনিন যখন বিপ্লব করে বলশেভিক পার্টি, তখন তো কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল। তো এরকম বিএনপি তো শেষ হয়ে যাবে, এই গুপ্ত রাজনীতি থাকলে তো শেষ হয়ে যাবে। তো এখানে তো গণতান্ত্রিক কোনো দল থাকতে পারবে না। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছেন এটা অলরেডি কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে তারা এটা গুপ্তভাবে কি করতেছে না করতে। ধরেন বিকাশ নাম্বার কেন লাগবে, এনআইডি নাম্বার কেন আমারটা চাবে? ধরেন এনআইডি নাম্বার তো আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি কেন চাবে বলেন? আবার বলে যে নারীদের হেনস্থা করছে, তো তাদের কি করবে? আমি তো, আমার কাছে ভিডিও আছে। এটি একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগ না, এই খবরটি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা, বিশেষ করে বস্তিতে যারা আছেন, এরকম একাধিক আমি খবর দেখেছি, একটি প্রতিবেদন দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে কোনো একটি রাজনৈতিক দল না, কয়েকটি রাজনৈতিক দলের যারা প্রচারণা চালাচ্ছেন তারা এই জিনিসগুলো সংগ্রহ করছেন। না, সবাই সংগ্রহ করছে না। বিষয়টা হলো যে যেটা করা হয় অনেক জায়গায় করা হয়, যেটা হচ্ছে যে ধরেন একটা ভোটার, তিনি তো তার ভোটার নাম্বার জানে না, যা তো বলতে হয়, যখন ভোট দিতে যায় ভোটার নাম্বার জানতে হয়। ওগুলো আগে গোড়ায় কিছু কিছু কালেক্ট করা হতো, কিন্তু এইবারে নূতন হচ্ছে যে একদম প্রবাসী ভোটার, ধরেন ডাক বাক্সে আসবে ভোটার, পোস্টাল ভোটার তো ছিল, জেলখানাতে পোস্টাল ভোট দিছে না, সরকারি অফিসের চাকরিতে ডিউটি আছে, সে পোস্টাল ব্যালট দিছে, কিন্তু প্রবাসী ভোটার বানলেন আপনি। ইলেকশন কমিশন এটা হ্যান্ডেল করতে পারবেন না, এটা কেন করলেন? প্রবাসী দ্বৈত নাগরিক ভোটার আছে, হ্যাঁ, তার ভোটার হতে আপত্তি নাই, প্রার্থী হলে আপত্তি আছে, হ্যাঁ, প্রার্থী তো ছেড়ে দেয়। এখন ব্যাংক ডিফল্টার, ঋণ খেলাপি, আপনার দ্বৈত নাগরিক সবই তো ছেড়ে দিছে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। এটা কোনো ইলেকশন মানে মকারি তো। আপনি বলেন সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, উনি তো সিনিয়র লয়ার, স্পষ্ট করে লেখা আছে, আর আরপিওতে দিয়ে দেওয়া হয়েছে যে ঋণ খেলাপি হতে পারবে না, দ্বৈত নাগরিক হতে পারবে না। দ্বৈত নাগরিক ওই ফ্যাসিস্ট সরকারের সময় গোপনে ছিল, অনেক বেরোইছে, অনেক ছিল, এখন তো প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে ইলেকশন কমিশন বলে দেয় ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। এটা কোনো কথা? এটা কোনো কথা? বলছে তো ইলেকশন কমিশনের সদস্য, বলছে তো, আমরা শুনছি তো। সুতরাং এটা ইলেকশন মানে একটা তামাশার মতো হয়েছে। আওয়ামী লীগ বড় দল নাই, জাতীয় পার্টি ধরে ছোট হলেও বা জাতীয় পার্টি নাই, এরা নিজেরা এখন করতেছে, পরিস্থিতি এমন তৈরি করতেছে যে এইটা যদি চলমান থাকে এই নির্বাচনে তো বিশ্বে গ্রহণযোগ্য হবে না। ইউরোপীয় ইউনিয়ন আগে তাদের ফতোয়া পাল্টাইছে, তারা আগে বলতো পার্টিগুলো সব অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারে জরিপে আসছে না, তারা বলছে না ভোটার অংশগ্রহণ, ভোট দিতে আসলেই হইলো। হ্যাঁ, এখন তো এক জরিপ বেরোচ্ছে যে 90% লোক ভোট দিতে চায়। আমি সেটি আসবো, সেই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে আবু হেনা রাজাকির কাছে আসতেছি। রাজাকির ভাই অনেক কথা বলছিলেন ভোট নিয়ে, মকারি, তামাশা, ভুয়া সিল ব্যালট এগুলি ছাপানো হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিষয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা একাধিকবার বলা হচ্ছে। আপনি কি দেখছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলি কি সহায়ক? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক, অত্যন্ত বিজ্ঞ আলোচক, যদিও তার সাথে বনাবনি একটু কম হয় মাঝে মাঝে। তো উনি অনেকগুলো কথা বলছেন আজিজ ভাই। ধরেন আমি সবগুলোই সত্য ধরে নিলাম, ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে, বিষয়টি তো সহজ। আমি ব্যালট বক্স বানাইলাম, ব্যালট পেপার বানাইলাম, সিল মারলাম, বাক্স ভরলাম, তারপর কি বুথে ঢুকিয়ে দিব? বিষয়টি এত সহজ? তামাশা, হাস্যকর। আমি বললাম এটা হাস্যকর। এত সহজ নির্বাচন হইলে তো এটা আজিজ ভাই যেটা বললো জামাত বানাইতেছে, ঠিক আছে, ভালো কথা, জামাত আমরাও বানাই, আপনারাও বানান, সবাই বানাই ফেলান না। কে বানাইছে সেটি এখন স্পষ্ট না। আমার এটা বানাইলে কি হবে? বানাইলে কি হবে? দুই দল থেকে এই জায়গায় নির্বাচন হয় না, এখন সেই নির্বাচন এইখানে নাই। এর আগে একবার আমি বলছি নির্বাচনের কারচুপি আর নির্বাচনের ইঞ্জিনিয়ারিং দুই জিনিস, সেখানে পরে আসছি, বা এই মুহূর্তের সাবজেক্ট না। আর একটা কথা বলছে এনআইডি পার্সোনাল প্রপার্টি, যে এটা নিবে কেন, চাইবে কেন? যেখানে আপনার নির্বাচন কমিশন নিজে চায় স্বতন্ত্র প্রার্থীর কাছে যে আপনি 1% ভোটারের এনআইডি জমা দিবেন, তার ভোটার লিস্ট জমা দিবেন, তাহলে প্রাইভেসি কি? নির্বাচন কমিশন কিভাবে চায় যে আপনি, উনি বললো পার্সোনাল প্রপার্টি, প্রাইভেসি, আমি মানি,
তাহলে 1% ভোটারের এনআইডি কার্ডের যে আমি দিব, ভোটার তালিকা দিব, ভোটার নাম্বারটা দিব, সেখানে এটা প্রাইভেসি নষ্ট হইতেছে না? এরপরে আসেন, বিএনপি বলছে তার দলের ভিতরে গুপ্ত আছে, উনি বললেন 20% আছে। তা আপনি কি এখনো হাওয়া খাইতেছেন? আপনি আছে মানে কি? আপনি চেনেন না? আপনি বিএনপিতে যদি 200 বিশ্বস্ত লোক থাকে আপনার, যে যখন যায়, তাহলে তো সে বলতে পারবে এইটা গুপ্ত, ওইটা গুপ্ত, নাকি বলে রাখতেছেন? বলে রাখলে সুবিধাটা কি? বলে রাখলে সুবিধা, যদি কোনো কারণে রেজাল্ট উল্টাপাল্টা হয়েছে তখন বলবে গুপ্ত ছিল। ইউনিভার্সিটিতে যেমন হারছে, এখন বলতেছে গুপ্ত ছিল, সামনে আছে। এবং ফাইনালি নির্বাচন কমিশন বাধ্য হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিতে। আপনি গুপ্ত 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 বলতেছেন, আপনি ধরতে পারতেছেন না, তাহলে কি রেজাল্টটা কি? আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন, না পারলে এটা ভেক্টার। এরপরে আসেন আপনি জামাত নিয়ে যে অভিযোগ, জামাত এনআইডি চায়। ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে, নীলক্ষেত এখনো বানাচ্ছে। এই কথাগুলো আনার মানে হচ্ছে এটা কারা করে? জামাত ছাড়া কেউ তো করার নাই। আর কি কোনো আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে? না, ওঠে নাই তো, জামাত করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে জামাত এনআইডি চায়, জামাত ব্যালট বাক্স বানায়, তারপরে জামাত আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায়। জামায়াত যে অভিবাসন মাইগ্রেশন ভোটে, আচ্ছা, মাইগ্রেশন ভোটার 40 লাখ বোরকা বানানোর অভিযোগ। আচ্ছা, এটা কি ইল্লিগাল? ইল্লিগাল না। আপনি ভোট ট্রান্সফার, ঠিক আছে, এইটাও বেআইনি। 40 লাখ বোরকা বানাইছেন, সব বেআইনি। তারপরে ভোটার ট্রান্সফার বেআইনি, সব অবৈধ, অন্যায়। জামাতের বিরুদ্ধে নির্বাচন আমরা কেন বলি না যে ওনার নির্বাচন করার অধিকার নাই? জামাতকে নির্বাচন থেকে বাতিল ঘোষণা করা হোক, পরিষ্কার। এতগুলা অভিযোগ যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে, আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না? হয়ে গেছে, তাহলে তো আরো সহজ হয়। মানে আপনি জিনিসগুলো কি বলতেছেন? তাইলে আপনি বলেন না এই অভিযোগগুলো থাকার পর, তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি, জামাত গুপ্ত রাজনীতি করতেছে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে 2000 লোক বাইর করে দিয়েছে যেটি গুপ্ত। বাইর করছে, কেউ বের করছে? তো গুপ্ত 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 মানে কি? এই টার্মটা কি? খায় না ভাই মানুষ এগুলা। বাট হয়তো বলে রাখা, এটার মানে হচ্ছে ভয় ঢোকা। ভয় ঢুকলে পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে, আমি বলছি না, আমরা তো জানি না ফলাফল কে পাবে, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে হ্যাঁ বলেছিলাম। 2 নম্বর আসেন, ভাই আরেকটা কথা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না। না মানলে অসুবিধা কি? না মানলে কোনো অসুবিধা নাই, ইনুস তো অপসারণ হইল। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে নির্বাচন যদি না টেকে, কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে, বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে, বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয়, ইনুস সাহেবের তো দফা ঠান্ডা, ওনার তো চলে যেতে হইল। তাহলে মিশন একটা হয়ে গেল। ইলেকশন মানে ইনুস সাহেব যাবে। আর আমরা ফ্রম ডে 1 দেখতেছি ইনুস সাহেবের অপসারণ সবাই চায়। এখন ইনুস সাহেবের দোষ বলে, ইনুস সরকারের দোষ বলে, অথচ 12 তারিখ সে চলে যেতে বাধ্য। মানে এই 5-7 দিনের জন্য তো তার কোনো রোলই নেই। আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন। প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন, সেনাপ্রধানও বলছেন, নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন। তো এই যে কথাগুলো বলতেছেন, তাইলে তো নির্বাচন কমিশন, প্রশাসন, মানে প্রশাসন বলতে 3 বাহিনী এবং অন্যান্য ব্রোকার যারা আছে, তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে। তারপর যদি এত কিছু হয়, তাহলে কি ওরাও ব্যর্থ? এই যে ব্যালট বাক্স টাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে, নাকি এটা সত্য? আমি আবারও বলছি, দেশ ওইখানে নাই। আপনি ব্যালট বাক্স বানাবেন, ব্যালট পেপার বানাবেন, সিল মারবেন, ভইরা বাক্স ঢুকাই দেবেন দুতের মধ্যে, এত সহজ না। এইগুলো হইলো প্রপাগান্ডা, আপনি ওই বইলে রাখা আর কি। আর বইলে রাখা যে টোটালটা ভোটার ট্রান্সফার বৈধ, আমার ভোটার আমি ট্রান্সফার করব, অবৈধ কোথায়? 30 লাখ ওর 3 কোটি, ওখান থেকে ভোটার এসে বললো তো ওইখানে তো তারা ফেল করবে। কথাটা বুঝাইতে পারছি? জি। এই এক জায়গার ভোটার যে আরেক জায়গায়, এই জায়গায় তো তার ভোটটা গেল গা, তাহলে কি আলাপ? আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি, তাহলে ওইখানে ফেল করবে আমার লোক, এইখানে না হয় পাশ করলো। অবৈধ কিছু না তো। অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে? এটা যদি ইলিগাল হয় তাহলে ট্রান্সফার হয় কেমনে? আমরা কি আলোচনা করি? জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই।
আজিজ ভাই, জাহাঙ্গীর গেট কাণ্ড নিয়ে বেশ আলোচনা চলছে কালকে থেকে, বিশেষ করে যে ভিডিওটি প্রকাশ করার পরে অনেক এই ঘটনার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বিষয়টি ঠিক হয়নি। এই বিষয়গুলো আসলে কিভাবে লিক হয়, ভিডিওর ব্যাপারগুলো? বডি ক্যামেরা ছিল। তার আগে আমি বলতেছি, রাজ্জাকে এবার দু একটা প্রশ্ন উত্তর দিই। ভোটার ট্রান্সফার এটা হচ্ছে একটা পার্টি যখন মনে করে যে আমি 300 সিটের ভিতরে এতগুলো সিটে জিতবই না, ওই ভোট দিয়ে কী করবো, ওই ভোট ট্রান্সফার আপনি ইলেকশনে আগে করছেন, যে 1.5-2 বছর আগে করলেন। ভোটার ট্রান্সফার তো অত সহজ না। আমি ইচ্ছা করলেই তো আমি বরিশালে যা ভোটার হতে পারবো না। ইচ্ছা করলে ওখানে আমি থাকি, আমার তো যৌক্তিক প্রমাণ লাগবে। সেখানে ইলেকশন কমিশনের অনেক ঘুষ দিয়ে ভোটার ট্রান্সফার করে ফেলছে, এবং আমি বলছি 7 লাখের মতো ভোটার এই ভোটার ট্রান্সফার করছে। ওখানে ধরেন একটা ভোটে 5,000 ছোট আছে, অবৈধ না, ঠিক আছে মানলাম, কিন্তু অবৈধ না। কিন্তু ভোট এটা এক ধরনের কারচুপি, ভোটার কারচুপি। আপনি যেখানে 5,000 ভোট আছে ওখানে 5,000 ভোট নিয়ে আসলেন, ওই সিট তো ফেলই করবে, এই সিটে জিতবে, এই ভোটার কারচুপি। আপনি ধরেন বিদেশি প্রবাসী ভোটার বানাইছেন, প্রবাসী ভোটার এখানে পোস্টাল ভোটার তো বাংলাদেশের ভিতরেই আছে। আপনার লাভ মেরে প্রবাসী সরকার তো এটাকে বলি আমি, প্রবাসী সরকার প্রবাসী ভোট তা হ্যান্ডেল করতে পারবেন না, করছেন কেন? ওখানে আপনার এই সংবিধান অনুযায়ী সাংবিধানিক সরকার, সংবিধানে আছে প্রবাসী দ্বৈত নাগরিক ভোটার হতে পারবে না, প্রার্থী হতে পারবে না, সব ছেড়ে দিচ্ছেন। ওখানে দ্বৈত, আমি তো একটা টেলিভিশনে রাত্রে কথা বলতেছি, আমেরিকান সিটিজেন, সে ভোটার হয়েছে, সে ভোট দিবে। সে যদি ভোটার বানাইলেন, সে যদি প্রার্থী হতে চায়, কি করবেন বলেন? এইসব গোজামিল তো হবে না। তারপরে ধরেন ভোটার, রাতের ভোট দিনে হয়েছে না, ভোট কেন্দ্রে লোকই যেতে ব্যাপার নাই। আপনি সিল মারলেন, ডক্টর ইউনুস বলতেছে তরুণরাও জিতবে, মন্ত্রীও হবে, হ্যাঁ, এবং সব সময় এ যাবৎকাল দেখছি জামাত এনসিপি একসাথে বললেই সেই কথাই বাস্তবায়ন হয়। এখন জামাতের পক্ষে তো বলে, জামাতের পক্ষে তখন সরকার ফর্ম করে, তখন প্রথম জামাতের নাম লইছে না, কয়েকবার লইছে না। এখন তো বোঝা যাচ্ছে এটা তো ইউনুসের সরকার, ইউনুস পক্ষপাত করতেছে, হানা ভোটে হার পক্ষে ক্যাম্পিং করতেছে। তো তাকে এনসিপিতে জয়েন করুক, নাহলে জামাতে জয়েন করে ক্যাম্পিং করুক, সমস্যা নাই। তো ইউনুস তো নিজেই কারচুপি করবে বলে মনে হচ্ছে, নিজেই কারচুপি করবে। সুতরাং এই সন্দেহ তো আমার ভিতরে আসতে পারে, রাজ্জাকে সন্দেহ না আসে। উনি অ্যাডভোকেট মানুষ, ওনার তো যত ঝামেলা বাঁচবে উনি তো ক্লায়েন্ট পাওয়া যাবে তত। আমি তো ঝামেলা চাই দেশে, আমি তো ঝামেলা দেশে, সুতরাং সন্দেহ। এখন বলেন ওইখানে একবার এনসিপির এক নেতা, নাম বলবো না, বলছে প্রয়োজনে আমরা সেনা নিবাস উড়ায় দেব। তখন আমি যে কথা বলছিলাম সেইটা আমি বলতেছি, সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না, সেনাবাহিনীকে মানুষ হত্যা করার, ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে, তার বডি ক্যামেরা রয়েছে, ওই যে এমপি, তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। ওই বেচারা তাকে ছাড়া কোনো কথা বলে নাই। তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে, খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে, ওটা তাদের বারণ আছে। আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায় গেলে তো ক্যান্টনমেন্ট তো উড়াই দিবে। সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই কে, এইটা আমার অভিযোগ সেনানিবাস সম্পর্কে। তাকে ঢুকতে দেয় না এটা না, সে যা ভাষায় বিয়ে করছে। আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা, তারেক রহমানের পাস করবি তুই বেটা, ওইতে দেয়। আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান, অস্ত্র রাখার একটা এমপি বারবার তাকে ছাড় বলে কত বিনয়ের সাথে করতেছে, সে যাবেই। হ্যাঁ, শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগাই দিয়েছে, তার সাথে আবার টেলিফোনে কথা বলছে। আইন তো ভাঙতে পারবে না কেউ, কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত। ওখানে আপনি অস্ত্র অনেক সারা রাস্তায় রাজধানী গাড়ি চালা যায়, কি ট্রাফিক ভেঙে ছুড়ে যায়, আমরাও যাই। ক্যান্টনমেন্টে ঠান্ডার ঢুকলেই, জাহাঙ্গীর গেটে ঢুকলেই তো সোজা হয়ে যান, আর তো থাকেন না। এই বেটা এমপি দাঁড়াইছে, সোজা হয় না, ওরে ঘেটটির দেওয়া লাগে, ওকে গ্রেপ্তার করা উচিত ছিল, গ্রেপ্তার করে বুটের গুতায় ওরে আক্কল দিয়ে দেওয়া উচিত ছিল। ছেড়ে দিয়েছে কেন ওকে? এখন আবার দুঃখ প্রকাশ আছে নাকি? আপনি গণহত্যা করে দুঃখ প্রকাশ করবেন, মাফ হয়ে যাবে? আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান, আপনি মাফ করে দেবেন? ওকে মাফ করবা না, ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওকে বুট দিয়ে ফেসানো উচিত, যাতে সারা দেশের 18 কোটি লোক বোঝে সেনানিবাসে এটা করা যাবে না, সেনানিবাসকে বিতর্কিত করা যাবে না। আমাদের শেষ আশ্বাস যেমন বিচার বিভাগ, তেমনি
সেনানিবাস, আপনি সেনাবাহিনীর সাথে তছনছ করে গেটের ভিতরে কতক্ষণ বলে ঝগড়া করছে কিন্তু কেন? ওর তো বেটার খেয়ালই নাই যে বডি ক্যামেরা আছে, এখন ইলেকশনে বডি ক্যামেরা কিনছে, দিবে কিন্তু এই সরকারও চিন্তা করছে, ইলেকশন কমিশন। ওই বেচারা ট্রেনিং আছে, ও তো বডি ক্যামেরা সব ভিডিও করে ফেলছে। এখন কয়েক বডি ক্যামেরা করলে কেন? আজিজ ভাই, আপনার বক্তব্য শুনছিলাম আমরা। আমি এই বিষয়ে রাজ্জাকির ভাইয়ের কাছে শুনতে চাই, আপনি ঘটনাটি কিভাবে দেখছেন? ভাই ঘটনা আমি কি বলবো, এটা তো খুব সেন্সিটিভ জায়গা, তবু বলছি। আমি এই ভিডিওটা দেখছি। আপনি ক্যান্টনমেন্টে যখন ঢুকবেন, আপনি সশস্ত্র থাকেন, কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না। ইভেন যদি গানম্যানও আপনার থাকে বৈধভাবে, গানম্যান তো বৈধ থাকলে আপনি ঢুকতে পারবেন না। বাট বিধান আছে। বিধান হলো ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি আগাম পারমিশন নেবেন, অথবা স্টেশন কমান্ডার থাকে, তাদের কাছ থেকে পারমিশন নেবেন। তো সেক্ষেত্রে সেই পারমিশন নিশ্চয়ই তার ছিল না, থাকলে তো আর এত বাকবিতণ্ডা হইতো না। পাশাপাশি সে অনেকগুলা বাজে কথা বলেছে। আরে জিব্বা দিয়ে সাইডে তার রাস্তা পরিষ্কার করে, ওর জিব্বা কেটে দেওয়া উচিত। আচ্ছা শেষ করি, আমি বলে নিই। জিব্বা দিয়ে রাস্তা চেটে দেন তারেক জি আসলে, বা তারেক রহমান সাহেব আসলে, প্লাস তারেক রহমান সাহেবেরও তো সাথে গানম্যান মানে তার সিকিউরিটি লোক থাকে। এই সমস্ত তুলনা সে করছেন। জি, মানে এখানে তুলনাটাকে আমি সে বলছে হয়তো সে একটা বার্তা দিতে চায় যে নিয়ম সবার জন্য সমান থাকতে হবে। বাট আপনার তো সিম্পল গানম্যান, আর তার তো আর্মি সিকিউরিটি দিচ্ছে, তারটা আর ওনারটা তো এক নয়। আবার তার পক্ষে যদি যুক্তি দেন, সে যদি যায় যে হ্যাঁ গানম্যান ছাড়া যেতে পারেন, সে বলছে যে আমি কচুক্ষেত পর্যন্ত যদি যাই, মানে ক্যান্টনমেন্ট বের হওয়ার পর গানম্যানটা পাবে কোথায়, এটাও সে প্রশ্ন করছে। কিন্তু তার আচরণটা ঔদ্ধত্যপূর্ণ ছিল, মানে আরও সুন্দর হইতে পারতো, আরও সফট হইতে পারতো। আর ক্যান্টনমেন্টের নিয়ম কিন্তু জেনারেল সাহেবরাও মানে আপনার জেনারেলও যদি যায়, তাকেও যদি জিজ্ঞাসাবাদ করে, তার প্রপার আনসার দেয় তারা প্রপারলি এবং খুব সফট ম্যানারে। এগুলা সে নিঃসন্দেহে আমি বলি যে ভালো কাজ করেনি। হয়তো আমি আজিজ ভাইয়ের মতো বলতে পারি না, বাট আমি এটা সমর্থন করার কোনো কারণ নাই। কিন্তু পাশাপাশি আমার কতগুলা কোয়ারি আছে এখানে। যেমন এটা নিয়ে কথা উঠছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক ক্যান্টনমেন্ট, নিরাপত্তার ব্যাপার আছে ক্যান্টনমেন্টের ভিতরে। হোল ক্যান্টনমেন্ট ইজ ফুল অফ আর্মস থাকে, কিন্তু ওখানে মেনলি মিলিটারি, তারাও নিরাপত্তার চিন্তা করতেছে, যৌক্তিক। এবং আপনি গানম্যান নিয়ে যেতে পারবেন না প্রায়র পারমিশন ছাড়া, যৌক্তিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখনই নিরাপত্তার প্রশ্ন আনবেন, সেই নিরাপত্তা কি শুধুই সেনাবাহিনীর জন্যে, মানে শুধু সেনানিবাসের সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর নিরাপত্তাই আমরা দিব? না। দেশের সার্বভৌমত্ব দুইটা ধরন আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা? আমার যে সীমানা, এই সীমানা ক্রস করে যদি, বা সীমানায় যদি হামলা করে সীমানা ক্রস করে কেউ ঢুকতে চায়, এটা সার্বভৌমত্ব ভঙ্গ হবে, রক্ষা করবে সেনাবাহিনী। আবার এই যে সেনাবাহিনী এখানে বসা, ক্যান্টনমেন্ট তো আপনার নিরাপদ জায়গা, ক্যান্টনমেন্টের নিরাপত্তার জন্যই তারা করছেন। কিন্তু আমি যখন বিডিআর কিলিংটা দেখলাম, সেটা তো রাস্তায় হয় নাই, সেটা পিলখানার ভিতর হয়েছে, এটা ক্যান্টনমেন্ট। কোথায় ছিলেন আপনারা? সেখানে অস্ত্র নিয়ে কারা ঢুকলো? যদি ভিতরের অস্ত্র দিয়ে করে থাকে, বের হইল কিভাবে? নিরাপত্তার প্রশ্ন বলছেন আপনি, তো নিরাপত্তার প্রশ্ন বলছেন। নিরাপত্তার প্রশ্ন, 57টা অফিসার মারা গেল ক্যান্টনমেন্টের ভিতরে। আপনি যদি আপনার নিজের নিরাপত্তা দিতে না পারেন, আপনি রাষ্ট্রের নিরাপত্তা কি দিবেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, অনেক সেনা অফিসারের প্রবেশ নিষেধ ক্যান্টনমেন্টের ভিতরে। অনেক সেনা অফিসার কিন্তু রিটায়ার্ড, কিন্তু প্রবেশ নিষেধ। কেন নিষেধ করছেন? ক্যান্টনমেন্টের কাছে প্রশ্ন করলে তারা বলবে নিরাপত্তার প্রশ্নে। বাট 57 জন অফিসার মারার দৃষ্টান্ত আমি ভুলব না। এটার ব্যাখ্যা কি? তার তো ক্যান্টনমেন্টের ভিতরে মারা গেছে। 2 নম্বর আসেন, এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন আগে, কতদিন আগে তা আমি জানি না। বডি ওন ক্যামেরা কার ছিল? শুধুমাত্র ওখানে সেনা অফিসারদের, অফিসার না, যারা গেটে ডিউটি করে তাদের। ছবিটা কিন্তু এমপি ওকে, সেখানে তাদের ক্যামেরায় ধারণ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি ক্যান্টনমেন্টের অন্তত 50-100 গজের দূরের থেকে কেউ মোবাইল দিয়েও ছবি তুলতে পারবে না। ইট ইজ সো সিকিউরড। তাহলে বডি ওন ক্যামেরায় সেইটা বের হয়ে গেল কেমনে? এটা জুলকার নায়েক সাহেবের, আমরা ফেসবুকে দেখছি, উনি নাকি এটাকে আপলোড করছেন প্রথম। উনি পেলেন কিভাবে? তাহলে সিক্রেসি আপনি রাখতেছেন না।
প্রাইভেসি, সিকিউরিটি, এটা তখন থেকে বেরোইছে। আমি যে নিরাপত্তার দোহাই বারবার দিতেছি, আমার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রাখার দায়িত্ব এই সেনাবাহিনীর। 57 অফিসার তো বললামই। ইন এডিশন আয়নাগর, মেজর সিনার বুকে তাজা গুলি মারছে পুলিশ। এটা কিন্তু আপনার আভ্যন্তরীণ সার্বভৌমত্বের ভিতরে পড়ে। গত 16 বছর কি হয়েছে আমরা জানি। সেনাবাহিনী যে শুধু বলেন নিরাপত্তা, এই স্নাইপার দিয়ে গুলি করছে হেলিকপ্টার দিয়ে জুলাইতে। তো আপনি তো আমার দেশের মানুষ মারার জন্য না, সেনাবাহিনী একমাত্র বহিঃশত্রু দ্বারা আক্রমণ হইলে, আবার যদি রাষ্ট্রের এমন কোনো রাষ্ট্রদ্রোহী হয় যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে তারা মারতে পারে। আর হলো বহিঃশত্রু যদি আমাকে আক্রমণ করে, দুইটা জায়গায় মৃত্যুর জন্য দে আর পারমিটেড, আদারওয়াইজ নট ইন নো ওয়ে। আপনি আপনার দেশের লোক মারতে পারবেন না। আমি দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের কথা বলছি। তারপর আসেন কতগুলো জিনিস মিলে যায়। আপনি এখন এই মুহূর্তে, ঘটনাটা অন্তত 2 সপ্তাহ আগের, কেউ বলে 1 মাস আগের, ঠিক আছে, এখন পাবলিশড হইল কেন? এখন এই মুহূর্তে প্রকাশ হইল কেন? 2-3 দিন 4 দিন আগে একটা আলতাফ সাহেব, ওনাদের বিএনপির লোকই, সে বলছে বিএনপির প্রার্থী চুজ করছে কারা। সেখানে সে ডিজিএফআইর নাম বলছে, এনএসআইর নাম বলছে, পুলিশদের নাম বলছে, এরা চুজ করে দিয়েছে প্রার্থী। তো এই যে চুজ করার সাথে আপনি যেগুলো মিলান, এবং এই মুহূর্তে এটা দেওয়া মানে কি, এই মুহূর্তে এটা পাবলিশ করা মানে কি জামাতের পক্ষে কাজ করা, যে জামাতের ভোট বাড়বে, জামাতের পক্ষে কাজ করা যদি হয়, তাহলে এই পক্ষপাতিত্ব কেন করবে? আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও বলছি, এটা কি জামাতের পক্ষে করা, যে জামাতের ভোট বাড়বে, নাকি জামাতের মাধ্যমে সিক্রেসি, মানে জামাতের ঘটনাকে কেন্দ্র করে আমার সিক্রেসি, প্রাইভেসি যে বাইর হয়ে গেল, সব কিছু মিলে যদি জামাতকে দায়ী করে, জামাত কি ভোট বেশি পাবে? যদি ভোট বেশি পায় সেজন্য করে থাকলেও তো জামাতকে ফেভার করছেন আপনি। কি রাইট আছে তাইলে তার? আর বডি অন ক্যামেরায় তাহলে তো অনেক কিছুই থাকতে পারে, শুধু কি এইটুক? নাকি এই যে যে আপনার এই যে জিনিসটা যদি জামাতের বিরুদ্ধে যায়, কথার পক্ষে গেলে তো সেটাও পক্ষপাতিত্ব, বিরুদ্ধে যদি যায় তাও তো অন্য কারো পক্ষপাতিত্ব। সো ইটস এ কোশ্চেন মার্ক। জি, সাইবার অ্যাটাক করা হয়েছে, এরপরে অভিযান চালানো হয়েছে, একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় আসলে এই সাইবার অ্যাটাকের বিষয়টি? না দেখেন, সাইবার অ্যাটাক, আমি আর একটা পয়েন্ট বলি। ধরেন পিলখানা হত্যাকাণ্ড, এটাতে পলিটিক্স ছিল। এই হত্যাকাণ্ড প্ল্যান্ড হত্যাকাণ্ড, কারণ তখন এর আগে সব মানে অফিসারদেরকে ওখানে ক্লোজ করা হয়েছে ট্রেনিংয়ের নামে করে, প্ল্যান করে এটাকে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যায় তখন মইনু আহমেদ আর্মি চিফ ছিল, মইনু ফখরুদ্দিনের সরকার। এটা শেখ হাসিনা এটা তাদেরকে আর্মি এটা হ্যান্ডেল করতে চাইছে, পারমিশন দেওয়া হয় নাই। এবং আর্মি ডিসিপ্লিন ফোর্স, এটা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের অধীনে থাকে, তাদের হুকুমের বাইরেও যেতে পারেন না। আবার সিনিয়র অফিসারের হুকুমের জুনিয়র অফিসার বাইরে যেতে পারে না। তো এরকম ডিসিপ্লিনের কারণে, যেমন ধরেন আমার নিকটজন আপনার আর্মিতে ছিল, আর্টিলারিতে, সে তো বলছে ক্যান্টনমেন্ট থেকে ওটাকে কুইল করা সম্ভব ছিল, কারণ আর্টিলারির রেঞ্জ হলো 25 কিলোমিটার, ক্যান্টনমেন্ট থেকে অত দূর না। কিন্তু এটা ইচ্ছে করে, পাগলের মতো বলছে এটা ইচ্ছে করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এটার তো বিচার হচ্ছে এখন দেখা যাক কোন জায়গা দিয়ে দাঁড়ায়। তো এখন আমি এই জন্য, আপনি ধরেন এই যে সাইবার অ্যাটাক যেটা বললেন কি, হ্যাক করা, আমি যেটা দেখেছি যে ওখানে একজন সহকারী কি অপারেটর নাকি, তাকে এই টিমের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমি দেখলাম যে, আজকেও দেখলাম যে তারা বলা হলো যে এসবি এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে, তারা এটা ইনভেস্টিগেট করতেছে। এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, তবে তার সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার তো করা হবেই। এটা হোক, এটা সত্য উদ্ঘাটন করা হোক, এটা তো আমরাও চাই, সবাই চাই। তবে শেষ পর্যন্ত যেটা লাস্ট যে কমেন্ট করছে, সম্ভবত এটা হ্যাক হয়নি, এই কমেন্ট কিন্তু করেছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ রাষ্ট্রপতি ভবন থেকে যদি তার ইমেল আইডি ব্যবহার করে এটা করা যায়, এবং এও বলছে এক্সপার্টরা ইমেল আইডি করে কোনো আপনার এক্স হ্যান্ডেল হ্যাক করা যায় না, এটা বলা হয়েছে। তো এটা তদন্ত বোঝা যাবে। তা আমার বক্তব্য হচ্ছে যে যখন এইটা ওনার একদম, ধরেন তারেক রহমান, ধরেন জামাতের আমির
আমির, এনারা তো এইসব বিশিষ্টজন, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, বড় বড় অফিসার তো নিজে মোবাইল হ্যান্ডেল করে না, নিজে অ্যাকাউন্ট হ্যান্ডেল করে না, তার পিএস করে, এপিএস করে, অমক টমক। ধর কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, সাথে সাথে সিগন্যাল আসে, আপনি ওটা ক্লোজ করে দেন। আপনি 9 ঘন্টা পরে কেন ক্লোজ করলেন? আবার সারা গভীর রাতে যা কেস করলেন কেন? ওইটা ক্লোজ করলেন না 9 ঘন্টা পরে, ওইটা আবার শেয়ার দিছে আপনার জামাতের এক নেতা, ওটা শেয়ার দিছে, ওটাকে শেয়ার করে সরাই দিছে। তো এই জন্য আমি বলছি যে এইটা এত সেন্সিটিভ, এটা আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যেহেতু রাষ্ট্রপতি ভবন থেকে এটা হয়েছে, আমি বলবো যে তার একজন অফিসারের মোবাইল ডেটা ইউজ করে এটা হয়েছে, সুতরাং এটা তদন্ত করে এটা জনসম্পর্কে ইয়া উচিত। কারণ এটা তো রাজনৈতিক অঙ্গনেও, আমাদের ইলেকশনেও এখন এটা ইনফ্লুয়েন্স করতেছে, তো সুতরাং এটা তদন্ত হওয়া উচিত। আমার কাছে এখনো পরিষ্কার না এটা কি। আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি। রাজ্জাকি ভাই, আসলে এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে কেন? বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে নারীদের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে সেটি নিয়ে এক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি। আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টি? আমার কাছে যেটা মনে হয়, শুনেন, এইগুলো হাইপোথিসিস, অনুমান করতে বলতে পারবো না। হ্যাক হয় কেমনে? যেমন আমার নিজের একটা ফেসবুক হ্যাক হয়েছিল। হ্যাক না, মানে এটা কি বলে, হ্যাঁ হ্যাক, মানে ফেসবুক হ্যাক হয়ে গেছিল। যাই হোক, আমি কমপ্লেন করছিলাম ডিবির কাছে। পরে আমি বলছি যে তাহলে আপনি ভাই আমার এটা ডিলিট করে ফেলান, আর যদি রিকভার করতে না পারেন ডিলিট করে ফেলেন। এটা টেকনোলজি আমি জানি না, সুতরাং অবান্তর আমি বলবো না, যেটা বুঝি না সেটা বলবো না। বাট এই হ্যাকিং হয়ে অন্যজন স্টেটমেন্ট দিতে পারে, বক্তব্য ঢুকাই দিতে পারে। এটা আমার বাসার থেকে বলছিল অশালীন মহিলাদের ছবি যাচ্ছে আমার ইয়েতে। আমি কমপ্লেন করছি। আমি প্রথম বলছি, গাড়িতে বসেই বলছি যে আমার এই চ্যানেলটা হ্যাক হয়েছে, সুতরাং এই ফেসবুক হ্যাক হয়েছে, সুতরাং আপনারা মেহরবানি করে এটা ফলো করবেন না। আর যদি কেউ এটা করে থাকেন, আমি আইনের আশ্রয় চাচ্ছি, মানে আইন প্রয়োগ, এইভাবে আমি ঘোষণা করে দিচ্ছি। সেটা আছে বোধহয়, এখন হয়তো ফেসবুকে পাবো আমি। ওটা আমার সেফটির জন্য আমি করে রাখছি। বাট ইনফ্যাক্ট টেকনোলজি আমি বুঝি না, গেল এক। দ্বিতীয় আসেন, ধরেন জামাতের আমিরের এই বক্তব্য আসছে, আমার হ্যাকিং ট্যাকিং মেইন হলো তার বক্তব্যটা, এটি তো আলোচিত। উনি নারীকুলকে জঘন্য ভাষা একটা শব্দ প্রয়োগ করছেন। আপনি যদি নর্মাল করে চিন্তা করেন, এটার পর কিন্তু রাস্তায় মিছিল হয়েছে। মিছিলে যারা গেছে, আন্দোলন এমন হয়েছে যে আমির সম্পর্কে 2 গালে মারো, ঝাড়ু মিছিল ইত্যাদি ইত্যাদি হয়েছে। এটা টু সাম এক্সটেন্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে তো জঘন্য অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, যারা মাঠে নামছে তারা কারা? তারা জামাত ঘরানার লোক তো না, জামাত বিরোধী শিবিরের লোক। তো জামাত বিরোধী শিবিরের লোক তো সবসময় জামাত বিরোধী। সে তো এই ঘটনা না ঘটলেও ভোট দিত না। যে মহিলাগুলা নামছে তারাও খুব স্মার্ট ড্রেস পরা, মানে যে সমস্ত কথা আছে যে এই জামাত এই সমস্ত পোশাকের বিরোধিতা করবেন ক্ষমতায় গেলে, সেরকম পোশাক পরাও তারা ছিল। তো তারা তো জামাতকে কখনোই ভোট দিবে না, ওই স্টেটমেন্ট না বাইরেলেও ভোট দিত না। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে তারা যদি না করে তাতে কি আসে যায়? আর আপনি যদি নর্মাল কোর্সে চিন্তা করেন, 5ই আগস্টের পর থেকে এই ঘটনাটা প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত আমরা জামাতের আমিরের নানান বক্তব্য আমরা দেখছি, নানান জায়গায় নানান বক্তব্য আমরা দেখছি। তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয় কি না, ব্যক্তিগতভাবে আপনার আমার জিজ্ঞান বলবে আমি জামাত করি না, কিন্তু আমার কাছে সামঞ্জস্যপূর্ণ হয় না। 1, 2, 5-7 দিন 10 দিন পরে নির্বাচন, সে কি ম্যাড, অ্যাবনর্মাল? সে এই স্টেটমেন্টটা দিবে, এতে কি তার ভোট বাড়বে? এইটুক কি সে বোঝে না? আমি তর্কের খাতিরে বলতেছি, আর কিছু না হোক, এইটুক বোঝে না? এটা করলে যখন ভোট কমবে, তাহলে কি এটা তার করার কথা? আপনি ধরতে পারেন বা না পারেন সেটা অন্য কথা, কিন্তু এটা করলে তার ভোট কমবে, এটা কি তার করার কথা? 3 নম্বর, জামাত ঘরানার যারা লোক, এই যে 40 লক্ষ বোরকা বানাইছে, আরে ভাই বুদ্ধি যদি থাকতো 40 লক্ষ বোরকা পরাইয়া কিছু পুরুষ লোকই মাঝখানে নামাই দিতেন, সামনে কিছু মহিলা থাকতো, তারা বলতো আমরা জামাতের ভোটার, জামাতকে ফলো করতাম, জামাতকে বিশ্বাস করতাম। কিন্তু জামাতের আমির যে ঘটনাটা বলছে, যে ভাষা, আমরা আর তাকে মানুষ বুঝতো, হ্যাঁ এতজন বোরকা পইরা নামছে, তাইলে এটা। তো আপনি কতগুলো জিনিস তো ভাই, আমি বলছি না যে
মানে এটা সামঞ্জস্য থাকতে হবে। তারপরে ধরেন এটাকে আপনি যদি বারবার ক্যাশ করতে যান, এটা আপনি এস্টাবলিশ করতে, উনি বলছেন, উনি এই সব কিছু অর্থ কি দাঁড়ায় জানেন? তাকে ভয় পাওয়া, জামাতকে ভয় পাওয়া। কারণ কথিত মতে পিছনের জ্যোতির জরিপ, তাতে দুইটা দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে এক দলের 30-35% ভোট আছে। জামায়াতকে কি বিএনপি ভয় পাচ্ছে? আমি বলতেছি এক দলের আছে 30-35% ভোট, আর এক দলের আছে 7-8-10%। তর্কের খাতিরে ধরে নিলাম, কিছু বলে ইনক্রিজ হয়েছে, না হয় 15% হয়েছে, সব মিল্লা ভালো 15%। একটি জরিপ আছে, সেটি আমি উল্লেখ করবো বলেন। আপনার কাছে, কিন্তু আপনি বলছেন যে ভয় পায় বিএনপি, কি জামায়াতকে ভয় তো পায়? ভয় না পেলে আপনি কোথায় তাদের সাথে, তাদের বক্তব্য তো আমি, পার্থক্য তো আসমান জমিন। তাদের ভোটের ব্যবধান বা জরিপের যে রেজাল্ট, মানুষ যেটা চিন্তা করে, তাতে আসমান জমিন পার্থক্য। এরপর এও শুনি আবার আওয়ামী লীগও নাকি তাদেরকে ভোট দিবে। এই সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করেন, তারপরে এটা বলা অবান্তর না। তার মানে হয়তো তারা মাঠে আর এক রকম দেখতে পাচ্ছে রেজাল্ট, তাই বলা, এবং ভয় পায়, কেয়ারিং। তা নাহলে আমি যদি এরকম বড় দলের হইতাম, আমি তো অন্তত বলতাম না, কারণ আমার নিজের 35% ভোট আছে। আরও যদি ভোট কিছু বাড়ে, আওয়ামী লীগও যদি আমার ভোট দেয়, জামাত কি রে ভাই, কোনো আইটেমই না, কোনো ইস্যুই না। অথচ আমি ভীত না হইলে আমি কেন এটা নিয়ে ভাবে বলছি? আর যারা মাঠে নামছে তারা কেউ কোশ্চিন কালো জামাতকে ভোট দিবে না। এখনো বলছি, জামাতের বোরকা পইরা, বোরকা ইয়া দাড়ি টুপি নিয়ে যদি কয়েক লক্ষ লোক নেমে বলতো, তাহলে হ্যাঁ ইয়েস আমরা জামাত করতাম, এখন করি না এই কারণে। সেটা তো আমরা পাইনি। যারা নামছে মাঠে তারা কখনো, সবচেয়ে বড় ম্যাপটা কোনটা হয়েছে, এটা এক ধরনের ক্ষতি হয়েছে আমি মনে করি। যে এইটার নিয়ম যখন মিছিল নামলো, তারপরে কিন্তু ছাত্র শিবির নেমে গেল মাঠে এবং ব্যাপকভাবে নামছে। এই যে নামছে, তারা উঠবে কি না সেটা একটা বিষয়। কারণ তাদের বক্তব্য হলো যে আমার জামাতের আমিরকে নিয়ে, জামাতের আমির সাহেবের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, এটা তাদের বক্তব্য। তারা মাঠে নামছে এবং তাদের মাঠে নামার ফোর্সটা কিন্তু আগে যারা নামছে তাদের চেয়ে তাদের বেশি ছাড়া কম না। জি, রাজাকি ভাই, আমি আপনার কাছে আসবো, আবারও আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই, যেটি আপনি শুনছিলেন। আমি আপনার কাছে যাওয়ার আগে আমি আজকে একটি জরিপ প্রকাশিত হয়েছে। আমরা জানি যে ভোটের আগেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জরিপ করা হয়, সেটি সত্য মিথ্যা সেটি আসলে নিয়ে প্রশ্ন থাকে সবসময়, সব জরিপে, সব দেশেই। আমি একটু উল্লেখ করতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রায় 48% বিএনপিকে পছন্দ করছেন। সেই সঙ্গে 2008 সালের পর এই প্রথম ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে 37.4% জামায়াত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন বলে নতুন এক জরিপে উঠে এসেছে। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ। আজিজ ভাই, এই জরিপটা নিয়ে আপনি কি মনে করছেন? 48% বিএনপিকে পছন্দ করেন আওয়ামী লীগের সমর্থকদের। হ্যাঁ, আমি আগেরটায় আবার যেহেতু সবসময় প্রশ্ন ওনার পরে হয়, উত্তরটা দেওয়ার সুযোগ পাই না, বলি শোনেন। আল জাজিরাতে জামাতের আমির একটা সাক্ষাৎকার দিয়েছিল। এই সাক্ষাৎকারে যে বক্তব্যটা দিয়েছিল, আমি কিছু কিছু শব্দ ইংরেজিতে বলি, বাংলায় বলবো না, কারণ এগুলো ভালগার শব্দ আমার কাছে মনে হয়। যেমন তিনি বলেছেন, নারী বায়োলজিক্যাল কারণে কোনোদিন জামাতে আমির হবে না। আপনি বলেন, জামাতের সমর্থন নিতে পারবেন নারী? 51% নারী বাংলাদেশে, নারী বিএনপি জামাতে এত সদস্য আছে, এবং মজলিসি শুরার শুনছি 37% নারী, অর্থাৎ 90 জনের নারী 37%। আপনি একটা নমিনেশন দিলেন না কেন? তারপরে বলা হয়েছে যে যারা ঘরের বাইরে যায়, অর্থাৎ কাজ করতে যায়, তারা, আমি ইংরেজিতে বলছি, ভালনারেবল। এবং তারপরে এটার পরে জামাতের একজন এমপি এবং খুব প্রভাবশালী এমপি, তিনি বলেছেন যারা ঝাড়ু মিছিল করেছে তারা সব বেশ্যা। কথাটা মিলল? অনুরূপ কথা তো হলো। তো সুতরাং এখন ধরেন শিবির তো বেরোই, এবং জামাতের সিস্টেম যা, জামাত ধাপে ধাপে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে নারীর বিরুদ্ধে বললেও নারী যারা জামাত করে তারা নারীর বাইরে আসবে না, জামাতের বাইরে আসবে না, কারণ তার মগজ পুরাটা ধোলাই হয়ে গেছে। তারা পৃথিবীতে নাই, তারা জামাতের মধ্যে আছে। সুতরাং এটা তো বিবেচনার বিষয় না, কিন্তু এটা তো আলোচনা হচ্ছে। আর জামাত যে ভোট কম বলেই যে এটার ব্যাপারে বলবে না তা না, কারণ আমাদের দেশে আমরা মনে করি শুধু মুসলমানের দেশের বাসিন্দা না,
আমি তো আগেও বললাম যে হিল ট্যাক্সে 50টা আপনার আছে, সেক্ট আছে। আমাদের এখানে হিন্দু, মুসলমান, হ্যাঁ মুসলমান 82%-এর মতো আছে, 81% আছে। হ্যাঁ, তো এখন যদি জামাত যদি এইরকম নারী সম্পর্কে এই ধারণা থাকে, তাহলে কি এক দেশে পারিবারিক আইন কয়টা চালু করবে? কয়টা চালু করবে? তাহলে তো এই দেশে আইন চলতে হবে প্রায় আপনার 70-80টা চলতে হবে। এটা হয় অবাস্তব। তারপর ওনারা ধরেন জামাত এখন হিন্দু নমিনেশন দেয়, পূজা করে, সবই করে। হ্যাঁ, তো এখন তো তাদের ইশতেহার হয়তো দিবে শুক্রবারে, দেখবো ইশতেহারি তাদের পলিটিক্সটা কোন জায়গায় গেছে। এখন আগে তো বলতো 7 লাখের শাসন চাই, কোরআনের আইন চাই। এখন তো ওই জায়গায় নাই। এখন তো এই যে দেখেন আপনি সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা পাবেন, শোনেন, প্রত্যেকটা কাজ জামাতের সে কন্ট্রাডিক্ট করতেছে। জামাতের আমরা ইশতেহারে তো আসলে ভালো ভালো জিনিসই থাকে সবসময়, সবাই ভালো ভালো প্রতিশ্রুতি দেন। এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? তাহলে তো আসলে বিএনপির জন্য অনেকটাই খুব সহজ না। জরিপ প্রথম বক্তব্য হচ্ছে ধরেন 1991 সালে যে ভোটটা হয়েছিল, পৃথিবীর কোনো জরিপ বলে নাই বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, এবং বিএনপি ওই সময় হরতাল ডাকছিল, আর আওয়ামী লীগ মিনিস্ট্রি গঠন করে ফেলছিল, মানে তারা জিতবেই। কিন্তু দেখা গেল রেজাল্ট উল্টা, বিএনপি সরকার গঠন করে ফেলছে, জামাতের কয়েকজন আনকন্ডিশনাল সাপোর্ট নিয়ে করছে না। তো এখন এই জন্য জরিপ সবসময় সত্য হয় এটা আমি মনে করি না। তবে বর্তমান যে পারসেপশন, আমার যে অনুমান, জামাতের যে তাফালিক এই ক্যান্টনমেন্ট পর্যন্ত যেখানে পাচ্ছে সেখানে উদ্দাত্ত আচরণ, তাতে করে তো যারা জামাতের বিপক্ষে আছে সব তো একদিকে চলে যাবে, এটা ঠিক চলে যাবে। এবং আওয়ামী লীগ তো এখন যে পরিস্থিতি, জামাত তো অন্ধকারের ভিতরে সরিয়ে আইনে না কই আছে, ধাপে ধাপে বাস্তবায়ন করবে। আরে কোরআন নাজেল হয়েছে ধাপে ধাপে, এটা ঠিক, কিন্তু শেষ পর্যন্ত বলছে যে কমপ্লিট কোড অফ লাইফ। এখানে তো জামাত তো ধাপে ধাপে না। জামাতের আমির সেক্রেটারি জেনারেল আগেও বলছিল যে কোরআন আল্লাহ তৌফিক দিয়েছে, কোরআনের আইন আমাদের বদলানোর, এখন বদলাইতেছে। সুতরাং আবার তো জামাত সম্পর্কে ধারণা করতে হবে। সুতরাং আমি বলবো যে এক কথাই বলবো যে আপনি যেটা বললেন যে জামাত যা করতেছে, এই কারণেই আমার মনে হয় ভোট সবগুলো একদিকে যাবে। যেমন রাজ্জাকি ভাই বললেন যে ঝাড়ু মিছিল তারা ভোট দিবে না, কিন্তু এর তো একটা ইম্প্যাক্ট আছে সমাজে। তাহলে তো আর জামাত যত ছোটই ভোট, কম ভোট হোক, এক প্রতিদ্বন্দ্বিত্ব। আওয়ামী লীগ যাওয়ার পরে, আওয়ামী লীগ এবং না থাকার ফলে বিএনপি এবং জামাত হলে প্রধান প্রতিদ্বন্দ্বী, সুতরাং তাদের দুর্বলতা তো ধরবেই। জি, এখানে আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে 2008 সালে পরে এই প্রথম ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে 37 যারা নতুন ভোটার তাদের 37.4% জামায়াত ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে। রাজ্জাকি ভাই, এই জরিপ নিয়ে আসলে আপনি কি মনে করছেন? আচ্ছা, এই 37 যেটা আমি একটু পরে বলি, 37 লিখে রাখলাম। তার আগে একটু জবাব দেই আজিজ ভাইয়ের, এটা দরকার। আমি দেখেন, আমার কাছে মনে কি জানো, জামাত খুব সৌভাগ্যবান। ফর গডস সে, আমি জামাতকে ভোট দিব না, আমি জামাত পছন্দ করি না মনে করেন। বাট এই যে আমরা টকশোতে আইসেই দিই শুধু জামাতের আলাপ, এটা জামাতের বিশাল ভাগ্য আমি দেখি। কোনো আলাপই নেই জামাত ছাড়া। অথচ জামাত তো প্রধান অন্যতম, না সেটার জন্য আমি বলছি না। আওয়ামী লীগের 48% ভোট তারা পাবে যারা জামাতের বিরুদ্ধে। এটি জরিপেরটাই। আবার যদি আজিজের কথা ধরি, 91 সালের জরিপে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছিল, পারে নাই, তাহলে কি বিএনপি ক্ষমতা আসবে না? ইফ জরিপ যদি না মেলে, ওনার কথার থেকে ধরি, যদি জরিপের উপর ভিত্তি করে তারা তো ভয় পাইছে যে 91 সাল যখন মেলে নাই, এইটাও না মিলতে পারে, সুতরাং ভয় আছে। এই জন্য বললাম জামাত সৌভাগ্যবান। এইবার আসেন জামাতের আমির আল জাজিরে কি বলছে। ওই বায়োলজিক্যাল কারণটার দরকার নেই তোমার ব্যাখ্যার। নারী আমির হবে না, বিষয়টা উনি পরিষ্কার করছেন। কোনো আমতা নাই, আছে কোনো আমতা? নারী নেতৃত্ব, নারী আমির বানাবো না। তো নারী আমির বানাবো না, এটা মাইনে যে জামাত করবে, না করলে না করবে। আপনি ভোট দিবেন না, আমি ভোট দিব না, XYZ ভোট দিবে না, জীবনে ক্ষমতা আসতে পারবে না, তাকে নিয়ে আমি আলাপ করি কেন? ভেরি পেইনফুল। মানে জামাতরে বাংলাদেশে আমরা এখন প্রতিটা চ্যানেলে হাইলাইট করতেছি, জামাতের লোক আসতেছে না। আর এগুলা বলায় মানুষ জামাতের এত নিন্দা করে কেন একটা লোকের? আপনি দেখবেন স্কুল কলেজে একটা লোকের নিন্দা করতে করতে হঠাৎ করে সব ঝুঁকে যাদের পরে দেখেন না, এর দিকে আমি কথার কথা বলছি, আমরা কেন যাই এদিকে? আল জাজিরা তো এত ক্লিয়ার স্ট্যান্ড,
আমি আমি আমার নারী নেতৃত্ব আমরা দিব না নারীদের। এবং আপনি যদি অন্যান্য দলের কথা বলেন, আপনি শুনেন নির্বাচনী আচরণবিধি কি, নির্বাচনের এই কি জানি কে আরপিওতে কি আছে 5% মহিলা। জি। হ্যাঁ, কোনো দল দিছে 5% ফুল? জামাত তো একজনও দেয় নাই, আর কোনো দল দিছে? আপনি যদি আরপিও না মানেন আপনি তো নির্বাচনের অযোগ্য। আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন আসেন, আপনি কোনো দলই তো নির্বাচনই তো বাতিল হয়ে যাবে। আপনি তো আইন ফুলফিল করতে হবে। করছেন? আইন খোঁজেন কেন? আপনি বলেন না করছে কেউ, 5% দিছে কেউ? আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ। তো করেন নাই যখন, কালকে সকালে যদি নির্বাচন কমিশন বলে যে নির্বাচনই হবে না, কি করবেন? আমি তর্কের খাতিরে বলছি, এত গল্প করে লাভ নাই। এখন আসেন আপনি 37 জরিপ। এই তো জরিপ ছাড়াই আমি বলছি, কি বলছি, যে 4 কোটি ভোটার আছে, 4.5 কোটি এরকম, গত 15 বছর তারা ভোট দিতে পারে নাই। গত 15 বছর তারা শুধু আওয়ামী লীগকে দেখছে এবং আওয়ামী লীগের তারা তিক্ত হয়ে গেছে, কোনো সন্দেহ নাই তাদের উপরে তারা তিক্ত হয়ে গেছে। কেন? ফাইনালি দেখতে দেখতে ভোট তো দেয় নেই, জুলাই মাসে এসে দেখছে, জুলাই মাসে এসে দেখছে ছাত্র কিভাবে হত্যা হয়, ছাত্র, কৃষক, কামার, কোমর সব হত্যা হয়েছে, সব দল আন্দোলন করছে, সব কিছু মেনে নিলাম। কিন্তু এই তরুণ ভোটাররা তো সেটা দেখছে, দেখার পর তার কী হয়েছে, যে আওয়ামী লীগ তো নাই। 5ই আগস্টের পর থেকে যারা রাজনৈতিক দল হিসাবে মাঠে আছে, আমি আবার আগেও বলছি এখনো বলছি, ভোটাররা প্রথমত তাদের দায়িত্ব চিন্তা চেতনায় নিবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। আপনি বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আমি জুলাইয়ের পক্ষে ছিলাম, কোনো দরকার নেই আপনার। ভোটার দেখছে, কারণ 15 মাস 18 মাস আগের ঘটনা তাদের কাছে একদম স্বচ্ছ মুখস্থ। 71-এর ঘটনা না, কারণ 71 তো এরা দেখে নাই, কিন্তু জুলাইটা দেখছে। সুতরাং তারা জুলাই চেতনা ধারণ করে কারা সেটা তারা মাথায় নিছে, এবং এখান থেকে আপনি সরাইতে পারবেন না। জি। এরা গেলেই ভোটটা ওখানে দিবে, এ গেল এক। 2 নম্বর, অন্য দলের সাথে সম্পৃক্ত যারা আছে, যারা সেই দল যদি জুলাই চেতনা ধারণ না করে, কিন্তু তারা তো দেখছে তাদের সন্তান মারা গেছে, যার সন্তান মারা গেছে সে যে কোনো দলই করুক, সে দল যদি ফ্যাসিজমের পক্ষে থাকে অ্যাকশনে, তাহলে উপর দিয়ে যাই বলুক ভিতরে ভোট তাকে দিবে না, কারণ সন্তানটা সে হারাইছে। আর রাজনীতিবিদ যারা মাঠে আছে তাদের নাতি পুতি সব বহির্বিশ্বে, আর 2-1 যদি দেশে থাইকে থাকে ওয়েল প্রোটেক্টেড, পুরা দেশ ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাওয়ার পর সব শেষ হয়েছে, তারা মারা যাবে। এবং এই দেশ ঠিক করতে হইলে প্রি কন্ডিশন হইল এই যে রাজনীতিবিদ যারা ওয়েল এস্টাবলিশড ফর লাস্ট 20, 30, 40 ইয়ার্স, তাদের পোলা মাইয়া নাতি সব দেশে এনে বসবাস করান, যদি করাইতে পারেন, একমাত্র একটা রাস্তা তখন হইতে পারে যে বাইরে ভাই আমার সন্তান যদি দেশে রাখতে হয়, আমার নাতি যদি দেশে রাখতে হয়, দেশটাকে নিরাপদ করতে হবে। আপনারা এখানে বসে দেশের নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না, আমি বলে দিতে পারি 53 বছর আমি দেখছি, 53 বছর না দেখলেও 90 সাল থেকে পুরা মুখস্থ আমার। এই দেশের নিরাপত্তা নিয়ে অ্যাটলিস্ট রাজনীতিবিদরা ভাবেন না, কারণ তাদের সন্তান নাতি এই দেশে থাকেন না। এবং এই দেশের যুব সম্প্রদায় যারা মাথা জায়গায় উঁচু করে উঠছে, তাদের সন্তানরা, যাদের রাজনীতিবিদের সন্তানরা মাথা উঁচু করছে বহির্বিশ্বে, এবং আর এখানে যারা উঁচু করে ওঠে তারা চিন্তা করতেছে যে এইটা যদি জেগে যায় আমাদের অস্তিত্ব থাকবে, এবং সেটা দমানের একটা পায়ে তারা চলছে। সেটা ফ্রম ডে ওয়ান আমরা দেখছি, আমরা তরুণ সমাজকে সাপোর্ট করিনি। এই যে জেনারেশনটা তৈরি হয়েছিল তাদের সাপোর্ট করি, ড্যামেজ করতে করতে নির্বাচনটা হোক, ইউনূস সাহেব চলে যাক, এই যারা তারা ঘরে বসে একা একা আফসোস করবে আমরা করলাম কি। একটা জেনারেশন জাগছিল, একটা নতুন জেনারেশন এবং একটা নতুন দল, একটা নতুন আন্দোলন, এটাকে আমাদের একসেপ্ট করা উচিত ছিল আন্তরিকভাবে। জি, আমি আজিজ ভাইয়ের কাছে খুব সংক্ষেপে একটি বিষয় জানতে চাই। আমরা আপনারা দুজনেই আল জাজিরার রিপোর্ট নিয়ে কথা বলছিলেন, আমরা গার্ডিয়ানের একটি প্রতিবেদন দেখেছি। সেই প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা। খুব সংক্ষেপে 1 মিনিটে যদি আমাকে একটু বলেন এটা তো যে করবেই, বিষয়টি। কারণ ভারত রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিস্ট হাসিনার যারা আছে নেতারা, উপরে যারা টাকা পয়সাওয়ালা, সবাইকে আশ্রয় দিয়েছে। এবং আমাদের সাথে যে বন্ধু বিনিময় চুক্তি আছে সেখানে একটি ধারায় আছে, যে দেশে আশ্রয় নিল সেই দেশ যদি মনে করে যে তাকে বিচারের নামে প্রহসন বা রাজনৈতিকভাবে হ্যাকেল করা হবে, তো সেই দেশ নাও দিতে পারে। সেই কারণে, এবং এছাড়াও আমাদের সাথে সম্পর্ক বরাবরই টানাপোড়েন চলছে। কিন্তু রাজনীতিতে ফিরবে কিভাবে, সেই না, পরিকল্পনাটা কিভাবে? অভ্যুত্থানের শক্তি যেভাবে টানা হেঁচড়া শুরু করছে, অভ্যুত্থানের শক্তি এই নির্বাচনের এর বাইরে কেউ নাই। তাদের ভিতরে তো একটা দরকার ছিল অন্ততপক্ষে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য। যদি সেটা না হয়,
সেই ফকর দিয়ে তো মানে থাকতেই পারে। আপনার পরিষ্কার যে অভ্যুত্থানের শক্তির মধ্যে ফাঁক ফোকর থাকার কারণে তারা সেই দিক দিয়ে ঢুকতে পারে। আমি রাজ্জাক ইভের কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, শেষ করবো আমি। বিষয়টা সিম্পল। আপনি বললেন না আওয়ামী লীগ নাকি 48% ভোট দিতে চায়, যাদেরকে দিতে চায়। আওয়ামী লীগ যাদেরকে ভোট দিতে চায় তাদেরকেই ভোট দিবে। যারা আওয়ামী লীগ যদি মনে করে যে দলকে ভোট দিয়ে পাশ করে, যদি নির্বাচন হয়েই যাবে 12 তারিখ আমরা ধরে নিলাম, সেই রূপে যে নির্বাচনে যাদেরকে ভোট দিয়ে পাশ করাইলে আমাদের মাঠে ফেরাটা সহজ হবে, তাদেরকে তারা ভোট দিবে। আমার বিবেচনায় যদি আওয়ামী লীগ কাউকে ভোট দিবে না, তারপরেও নির্বাচন যদি হয়েই যায় তাহলে ওদেরকে আওয়ামী লীগ চাইবে, কিংবা আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করে তারা চাইবে যাতে আওয়ামী লীগ মাঠে ফেরত আসতে পারে। সেই এমন দল যে দল আসলে ফেরত আসতে পারবে নিশ্চিত, সেই দলকে আনার চেষ্টা করবে বা সেই দলের পক্ষে তারা থাকবে। এটাই সিম্পল। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।